ভিডিওটাতে আমি কথা বলবো ইউএসএতে কিভাবে স্টুডেন্ট অবস্থায় এসে কিভাবে গাড়ি কিনতে হয়। সো মোস্ট কেসেসে আমরা যেটা করি না, ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যারা ইউএসএতে তোমার মাস্টার্স বা পিএইচডি করতে আসো, বা সামটাইমস যারা আন্ডারগ্র্যাড করতেও আসো, ইউনিভার্সিটি এরিয়াগুলো নর্মালি সিটি এরিয়া থেকে অনেক দূরে থাকে, এবং সিটি এরিয়াতে যেরকম অ্যাভেলেবল বাস থাকে, ইউনিভার্সিটি এরিয়াতে এরকম থাকে, বাস অ্যাভেলেবল থাকে, ইউনিভার্সিটির নিজস্ব বাস থাকে। বাট লেটস সে ইফ ইউ ওয়ানা গো টু ওয়ালমার্ট অর ইফ ইউ ওয়ানা গো টু লাইক বিকালবেলা একটু ঘুরতে যেতে চাও, বা সেটার জন্য আসলে গাড়ি ছাড়া আসলে খুবই ডিফিকাল্ট। সো এটার জন্য ইউএসএতে এসে উইদিন লাইক 6 মান্থের মধ্যে, বা অ্যাটলিস্ট যদি এরকম হয় যে অ্যাটলিস্ট সামারে, মানে নেক্সট সামারে অবশ্যই গাড়ি কেনা ফেলা উচিত। সামারে গাড়ি কেনা উচিত, কারণ সামারে গাড়ি চালানো শেখা ইজিয়ার, মানুষের টাইম থাকে, এবং যে তোমাকে ড্রাইভিংয়ে হেল্প করবে সে হয়তো তোমার সামারে বেশি অ্যাভেলেবল থাকে মোস্ট কেসেসে, কারণ সামারে ক্লাসে খুব বেশি প্রেশার থাকে না। প্লাস যখন টেম্পারেচার অনেক বেশি থাকে তখন, টেম্পারেচার যখন অনেক লো থাকে তখন যেটা হয় যে রোড অনেক আইসি থাকে, তখন গাড়ি চালানো যারা নুব বা যারা বিগিনার তাদের জন্য অনেক রিস্কি। দ্যাট বিং সেড, ইউএসএতে এসে আসলে উইদিন লাইক 6 months to 1 year মধ্যে অবশ্যই গাড়ি কেনা ফেলা উচিত। এখন গাড়ি কেনার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে কী টাইপের গাড়ি কেনা আসলে উচিত। সো যেহেতু তুমি স্টুডেন্ট হিসেবে স্টার্ট করবা, এবং তোমার হয়তো বা স্কলারশিপের টাকাটা লিমিটেড, এবং সেক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ লাইক 99%, অলমোস্ট লাইক 90%, আমি আসলে 99% বলে ফেলছি, বাট মেবি 99% মানুষই হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে। সেকেন্ড হ্যান্ড গাড়ি অ্যাজ ইন তোমার যে গাড়িটা হয়তো বা 100,000 মাইলস বা 150,000 মাইলস সেটা রাস্তায় চলছে, এবং কোনো একজন ওনার সেটা অনেকদিন চালাইছে, রাইট নাও সে হচ্ছে একটা নতুন গাড়ি কিনবে, এই গাড়িটা সেল করে দিবে। এরকম কেসেসে এরকম ফার্স্টে ইনিশিয়ালি এরকম গাড়ি কেনা উচিত। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, নট জাস্ট আমরা যারা বাংলাদেশি যারা এখানে পড়াশোনা করতে আসি তারা না, আমেরিকান স্টুডেন্ট যাদের মা বাবা আমেরিকান, এবং যাদের মা বাবা এখানে এস্টাবলিশড উইথ লাইক মোস্ট কেসেসে যারা ওয়েল অফ, তারাও অনেক সময় তাদের ছেলে মেয়েদেরকে প্রথম গাড়ি কিনে দেওয়ার সময় লো বাজেটের গাড়ি কিনে দেয়, কারণ নতুন যখন গাড়ি কিনবা তখন দেখা যাবে এখানে ওইখানে স্ক্র্যাচ লাগবে, পার্কিং করার সময় এখানে ওইখানে পিলারে লাগাই দিবা। সো বেটার পুরানো গাড়ি দিয়ে স্টার্ট করাটাই বেটার। অ্যান্ড ওয়ান্স ইউ আর জাস্ট, তুমি নিজের যখন সেলফ রিলায়েন্ট ভালো একটা জব আছে, তখন হয়তো তুমি ইজিলি ব্র্যান্ড নিউ একটা গাড়ি অ্যাফোর্ড করতে পারবা। সো প্রথম যখন গাড়ি কিনবা তখন ফার্স্ট জিনিস সেটা হচ্ছে যে তোমার বাজেট কত হবে। কোভিডের আগে গাড়ির দাম খুবই কম ছিল। গাড়ির দাম যদি একটা $100,000 মাইলস চলছে এরকম একটা গাড়ি, ধরো টয়োটা ক্যামরি এরকম 2010, 8, 9, 10 এরকম একটা মডেলের গাড়ি তুমি কিনতে চাও, কোভিডের আগে দেখা যেত যে তোমার ধরো এরকম একটা গাড়ির দাম যত ছিল, এখন সেই গাড়ির দামটা এখন হচ্ছে ডাবল হয়ে গেছে। আমি এমন অনেক মানুষ চিনি যারা হচ্ছে এরকম আছে যে কোভিডের আগে তারা একটা গাড়ি হচ্ছে $2,000-2,500 দিয়ে কিনছে, কিন্তু এখন এই গাড়িটার মার্কেট প্রাইস হচ্ছে তোমার 5,000। সেম মডেলের বা সেম ইয়ারের মোরলেস তোমার এখন গাড়ির দামটা একটু বেশি, সেকেন্ড হ্যান্ড মার্কেটের গাড়ির দামটা একটু বেশি হয়ে গেছে। ইটস ফাইন। আই মিন ধরো আমার সাজেশন হচ্ছে যারা নতুন স্টার্ট করবা তাদের জন্য আসলে 5,000 ইজ আ পারফেক্ট বাজেট গাড়ি কেনার জন্য। তুমি যদি এর বেশি টাকা খরচ করতে যাও তাহলে সমস্যা হবে, সেটা হচ্ছে একটা পুরানো গাড়ির উপরে এত বেশি বাজেট খরচ করা উচিত না। আবার অ্যাট দ্য সেম টাইম লাইক 5,000 যে কম তাও না, বাট অনেক সময় যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে অনেক সময় গাড়ি রেয়ার কেসেসে গাড়ি হয়তো বা তোমার বসে যেতে পারে, আর অনেক ধরনের প্রবলেম হতে পারে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে তো অবশ্যই একটা রিস্ক, একটা ফ্যাক্টর, তাই না? সো সেক্ষেত্রে আসলে 5,000-এর বেশি আসলে যাওয়া উচিত না। আর 5,000-এর নিচে গেলে যেটা হয় যে গাড়ির মডেল এত বেশি পুরনো হয়, তো সেটা তোমাকে হয়তো বা ট্রাভেলটা একটু বেশি দিবে আর কি। আমি হাইওয়েতে মার্চ করতেছি তাই একটু পজ নিলাম। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার কেন গাড়ি কেনার ক্ষেত্রে তোমার যে বাজেটের ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে 5,000। এটা হচ্ছে মোরলেস একটা সেফ বাজেট, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে যারা আসে তারা যদি একটু সেভ করে চলতে পারে, উইদিন
1 ইয়ারের মধ্যে সে হয়তো বা 5,000 এফোর্ড করতে পারে। 5,000 এফোর্ড করতে না পারলেও অ্যাটলিস্ট যেটা দেখা যায় যে সে হয়তো বা 3-4 হাজার ম্যানেজ করছে, কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে বাকি বা 1,000 বা 2,000 নিল। সো তখন বাই দিস টাইম সামার চলে আসছে এবং সে খুব ভালো একটা গাড়ি পাইছে। সো ইন দিস কেসেসে এটা আসলে ফিজিবল একটা অ্যামাউন্ট 5,000। সো এটা দিয়ে তুমি আসলে কী টাইপ গাড়ি কিনবে? হ্যাঁ, তো গাড়ি কেনার ক্ষেত্রে ফার্স্ট অফ অল কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানুষ তোমাকে বলবে যে টয়োটা হোন্ডা গাড়ি কিনো, টয়োটা হোন্ডা গাড়ি কিনো, অনেক রিলায়েবল, কেমন পর্যন্ত চলবে। আসলে ব্যাপারটা সবসময় এরকম না। গাড়ি কেনার ক্ষেত্রে ব্র্যান্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যে পার্সনের থেকে কিনতেছো, যে বাইরের থেকে কিনতেছো, সে আসলে রিলায়েবল কিনা। তো সাজেস্ট করা হয় যে হোয়াইট আমেরিকান যারা, মানে জিনিসটা একটু শুনতে রেসিস্ট শোনাবে, বাট ব্যাপারটা হচ্ছে এরকম, হোয়াইট আমেরিকান যারা, ধরো যারা মিডল এজ বা যারা হচ্ছে তোমার একটু অ্যারাউন্ড 60, তাদের কাছ থেকে তুমি যদি গাড়ি কিনো, তাদের আসলে এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের আসলে টাকা বা প্রফিট করার কোনো দরকার নেই। সে হয়তো বা অ্যাট দিস স্টেজ একটা নতুন একটা গাড়ি কিনবে, তার পুরোনো গাড়িটা সে হয়তো বা কারো কাছে হচ্ছে সে সেল করতে চায়, জাস্ট গেট রিড অফ ইট। তো এরকম হোয়াইট আমেরিকানদের থেকে গাড়ি কেনাটা সেফার, কারণ তারা মানে ভাঙাচোরা গাড়ি বা গাড়িতে ফল্ট আছে এরকম গাড়ি তোমাকে অবশ্যই গছায় দেওয়ার চেষ্টা করবে না। বেশিরভাগ ক্ষেত্রে ঝামেলা যেটা হয় যে তুমি যদি হচ্ছে ধরো মেক্সিকান বা ধরো আরও বেশ কিছু মানুষ আছে যারা প্রফেশনালি গাড়ি কিনে, তারা হচ্ছে তোমার গাড়িতে কিছু প্রবলেম থাকলে সে ওটা জোড়াতালি দিয়ে ঠিক করে সে গাড়ি আবার সেল করে দেয় এরকম। তারপরে অ্যারাব বা এরকম আরও অনেক যারা আছে, তাদের ক্ষেত্রে যেটা হয় যে একটু শেডি ডিল হয়। এগেইন এই জিনিসগুলো হচ্ছে আমার যে এক্সপোজার হয়েছে, আমি যে ধরো আমার আশেপাশে ধরো হয়তো বা 50-60 জন মানুষজনকে গাড়ি কিনতে দেখছি বা বিভিন্ন কেস স্টোরি শুনছি, সেটার উপর বেস করে এই ডিসিশনটা হচ্ছে এরকম। গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই তোমার ওনারটা রিলায়েবল কিনা সেটা দেখা উচিত। যারা প্রফেশনালি গাড়ি সেল করে, সেকেন্ড হ্যান্ড গাড়ি সেল করে, তাদের কাছ থেকে অবশ্যই এরকম গাড়ি নিবা না। ফার্স্ট থিং সেটা হচ্ছে তোমার যে মানুষটা হচ্ছে দেখবা যে ফ্যামিলি ভ্যালুস আছে। তুমি যদি ধরো সাপোজ আমি সাজেস্ট করি সবসময় যে তুমি যখন গাড়ি কিনবা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বলে রাখা উচিত ছিল, সেটা হচ্ছে তুমি যখন গাড়ি কিনবা তুমি তখন আসলে কই থেকে গাড়ি কিনবা। গাড়ি কেনার ক্ষেত্রে তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার ফেসবুক মার্কেট প্লেস একটা মোটামুটি ভালো একটা অপশন, এবং তুমি ফেসবুক মার্কেট প্লেসে যখন তুমি ঢুকবা, তুমি দেখবা যে মানুষটা গাড়ি সেল করতেছে, তার প্রোফাইলটা দেখে তুমি বুঝতে পারবা সে আসলে কী টাইপের মানুষ। সো সেক্ষেত্রে তোমাকে একটা গাড়ির ওনার কীরকম সেটার একটা তুমি একটা ওভারলুক পেয়ে যাচ্ছ ফেসবুক থেকে। সো ফেসবুক মার্কেট প্লেস আমি সাজেস্ট করি, ইটস এ আমি বলবো না এক্সট্রিমলি রিলায়েবল, বাট আমার মনে হয় যে ডিসেন্ট একটা অপশন গাড়ি কেনার জন্য। সো এটা হচ্ছে ফার্স্ট থিং, গাড়ির ওনার কীরকম সেটা তুমি দেখবা। এমন কোনো ওনারের কাছ থেকে নেবে না যে তোমাকে হচ্ছে গোজা মিল দিয়ে বাজে একটা গাড়ি ধরাই দেবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ডলি, সেটা হচ্ছে কী মডেলের গাড়ি কিনবা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে তুমি যদি আমেরিকান ব্র্যান্ডের গাড়ি কিনতে যাও, আমেরিকান ব্র্যান্ডের গাড়ি খুবই কমফোর্টেবল, খুবই ভালো, বাট সমস্যা হচ্ছে 100,000 মাইলের পরে আমেরিকান মডেলের গাড়ি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। আমি এক্সেপশন দেখছি, বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় তারা অনেক বেশি ট্রাবল ক্রিয়েট করে। আর আমেরিকানরা হচ্ছে তোমার কমফোর্টটা অনেক বেশি লাইক করে রিলায়েবিলিটির চেয়ে। তো সেক্ষেত্রে তারা যেটা করে যে 100,000 মাইল যে গাড়ি চলে তাদের সেই গাড়িটা যেরকম ফোর্ড বা তোমার হচ্ছে তোমার শেভরোলেট এইসব মডেল যেসব গাড়ি আছে সেগুলোতে দেখবা যে খুবই কমফোর্টেবল, অনেক সুন্দর অপশন আছে, ব্লুটুথ এই সেই, তারপরে স্ক্রিন টিন সব আছে। বাট ব্যাপারটা হচ্ছে 100,000 মাইলের পরে এই গাড়িগুলো আসলে সমস্যা করে অনেক বেশি। তো আমরা যেহেতু আসলে গাড়ি টার্গেটই করতেছি যেগুলো 100,000 মাইলস চলছে, তো সেক্ষেত্রে আমেরিকান গাড়ির ব্র্যান্ড না নেওয়াটাই বেটার। সেক্ষেত্রে তোমার সেফ অপশন হচ্ছে টয়োটা হোন্ডা, যদিও টয়োটা হোন্ডার তোমার প্রাইস একটু বেশি। আবার একই সাথে তুমি টয়োটা হোন্ডার পাশাপাশি আরও কয়েকটা ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে আমি দেখছি যে মানুষকে নিতে, এবং মোটামুটি তারা খুব বেশি ট্রাবল হয়তো ফেস করে না এইসব গাড়ি। সেই ব্র্যান্ডগুলো হচ্ছে হোন্ডে হচ্ছে তোমার কোরিয়ান একটা ব্র্যান্ড, তারপর আরেকটা ব্র্যান্ড হচ্ছে কিয়া, সেটাও হচ্ছে তোমার কোরিয়ান একটা ব্র্যান্ড। এগুলা মোর অর লেস রিলায়েবল, হয়তো বা টয়োটা হোন্ডার মতো এত বেশি রিলায়েবল না, বাট এগুলোর রিপেয়ার কস্ট মোটামুটি টয়োটা হোন্ডার মতোই, কিন্তু এগুলোর প্রাইস হচ্ছে টয়োটা হোন্ডার থেকে সিগনিফিকেন্টলি কম। যেমন ধরো
তুমি যদি একটা 2008 সালের টয়োটা ক্যামরি কিনো, যে দামে কিনবা, তুমি হচ্ছে হয়তো বা 2014, 15, 16 সালের কিয়া হুন্ডাই ওই সেম প্রাইসে পেয়ে যাবে। সো আমি মাঝে মাঝে আমার পার্সোনাল চয়েস হচ্ছে তুমি যদি ধরো 2007-8 মডেলের টয়োটা ক্যামরি কিনে, আমার কাছে মনে হয় যে এত আগের গাড়ি কিনে এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটু রিস্কি। এই জন্য আমি আসলে সাজেস্ট করি যে ইভেন দো কিয়া হুন্ডে অ্যাজ এ ব্র্যান্ড তারা হয়তো বা সেকেন্ড ক্যাটাগরির, বাট তুমি যদি ধরো 14, 15, 16 সালের একটা কিয়া হুন্ডাই নাও, সেটা হয়তো বা ইন দ্য লং রান তোমাকে বেটার ফিউল এফিসিয়েন্সি দিবে, তোমাকে বেটার সার্ভ করবে। দ্যাটস মাই ওপিনিয়ন। এবং সেটাতে তোমার ধরো গাড়িতে ব্লুটুথ অ্যান্ড অল দোজ আদার থিংস সেগুলো থাকে। তার পাশাপাশি আরও কয়েকটা ব্র্যান্ড, মাজদা নিতে পারো। মাজদা ইজ এ ডিসেন্ট গুড এনাফ ব্র্যান্ড, জাপানিজ। নিসান মোটামুটি ভালো আর কি একটা ব্র্যান্ড। সো এইসব ব্র্যান্ডের বাইরে আসলে খুব বেশি যাওয়াটা একটু রিস্কি, তো এই ব্র্যান্ডের বাইরে খুব বেশি না যাওয়াটাই বেটার। তারপর তোমার গাড়ির ক্ষেত্রে আরও বেশ কিছু অপশন আছে। সেটা হচ্ছে যে তুমি যখন গাড়ি কিনতে যাবা, তোমার ফার্স্ট অফ অল তুমি যদি নিজের ড্রাইভিং না জানো, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিজের ড্রাইভিং জানে না, বাই দিস টাইম তারা যখন গাড়ি কেনার প্ল্যান করে তখন যেটা হয় তারা হয়তো বা লার্নার্স পারমিট নিয়ে রাখে। লার্নার্স পারমিট হচ্ছে তুমি রোডের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো জানো, আর তুমি অ্যাকচুয়ালি গাড়ি ড্রাইভিং হয়তো বা এত ভালো পারো না বা পারোই না। হ্যাঁ, সো তোমার সাথে দুইজন মানুষকে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে তুমি ফার্স্ট যে গাড়িটা দেখতে যাবা, হয়তো বা গাড়িটা 30 মিনিটস ডিস্টেন্সে বা 1 আওয়ার ডিস্টেন্সে, তো একজনের গাড়িতে তুমি যাবা, আর সাথে হচ্ছে যে ওই গাড়ির যে ড্রাইভার সে যাবে, প্লাস আর একটা অ্যাডিশনাল ড্রাইভার লাগবে। সো ওই অ্যাডিশনাল ড্রাইভারটা হচ্ছে গাড়িটা যদি তোমার ধরো যেটা হয় যে তোমার পছন্দ হয়েছে, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে, ওই পার্সনটা ওই গাড়িটা ড্রাইভ করে নিয়ে আসবে। ওকে, নতুন গাড়িটা তুমি যদি কিনো, ওই গাড়িটা ওইটা যদি ডিলটা তোমরা মেক করতে পারো, তাহলে ওই গাড়িটা নিয়ে তোমরা চলে আসবে আর কি। তো গাড়ি যখন তোমার ডিল মেক করবা, তখন একটা থাকে টাইটেল ট্রান্সফার বলে একটা ফর্ম থাকে, একটা সার্টিফিকেট থাকে। তো সেখানে হচ্ছে যে গাড়িটার ওনার, তার নাম অলরেডি দেওয়া থাকে। হ্যাঁ, যেমন ধরো গাড়িটার ওনার হচ্ছে জন, হ্যাঁ, জন নামে একজন, তো জনের নাম অলরেডি ওইখানে টাইপ করা থাকবে। জন ওইখানে তোমার নামটা লিখে দিবে, তোমার আরও কয়েকটা ইনফরমেশন দিবে, সাথে হচ্ছে ওর একটা সিগনেচার দিয়ে দিবে। এবং এই টাইটেল ট্রান্সফার করা মানে হচ্ছে যে তো জনের গাড়িটা তোমার হয়ে গেল। এবং এই টাইটেলটা তুমি যখন হচ্ছে কয়েকদিনের মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যখন হচ্ছে ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেল, ইউএসএর এটাকে বলে ডিএমভি, ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলে নিয়ে যাবা, তখন হচ্ছে ওরা ওই যে হাতে লেখা, তোমার নাম যে হাতে লেখা, ওই টাইটেল ট্রান্সফারটা দেখবে যে এটা আসলে লেজিট কোনো পারচেজ কিনা। দেখে তারা যেটা করবে, তারা হচ্ছে তুমি যে এই গাড়িটার ওনার, তোমাকে একটা টাইটেল দিয়ে দিবে, এবং ওই টাইটেলে তোমার নাম টাইপ করা থাকবে। এবং ওই গাড়ির ওই সার্টিফিকেটের নিচের দিকে বা পরের পেজে আর কি, পিছনের পেজে, তুমি যদি ধরো এই গাড়িটা অন্য কাউকে সেল করতে চাও, সেখানে অপশন থাকে যে বায়ার্স নেম, হ্যাঁ, বায়ার্স ডিটেলস, এইসব আর কি। তার মানে হচ্ছে যে এই গাড়িটা তোমার হয়ে গেল, এবং এই গাড়িটা হচ্ছে তুমি যখন খুশি আবার তুমি সেল করতে পারবে। এটা হচ্ছে তোমার টাইটেল ট্রান্সফারের স্টোরি আর কি। আর এই তো, আর কোনো ইনফরমেশন কি বাকি আছে? সো হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমার ওনার, গাড়ির যে ওনার, প্রিভিয়াস ওনার, সে আসলে কীরকম সেটা দেখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা ফার্স্টে গাড়ির ওনার কীরকম সেটা দেখার কথা বলছি, তারপর হচ্ছে গাড়ির ব্র্যান্ড কীরকম সেটা দেখার কথা বলছি, একই সাথে আমরা বলছি যে তোমার 100,000 মাইলস, এটা হচ্ছে মোটামুটি মোরলেস একটা সেফ অপশন। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টয়োটা হুন্ডা গাড়ি তোমার 150 পাশে থাকলেও 150K মাইলেজে থাকলেও সেই গাড়িটা মোটামুটি সেফ অপশন, এবং সেটা 5,000 বাজেটের মধ্যে তুমি পেয়ে যাবে। স্পেশালি তুমি যদি টয়োটা ক্যামরি বা অ্যাভালন বা হুন্ডা অ্যাকর্ড, বা যদি তুমি আরও অপশন আছে হুন্ডা অ্যাকর্ড, তারপর হচ্ছে হুন্ডা সিভিক, এগুলো যদি তুমি চিন্তা করো, তাহলে এগুলো মোটামুটি 5,000 বাজেটের মধ্যে হয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে তোমার গাড়ির একটা স্পেশাল একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেটাকে হচ্ছে তোমার বলে ভিন, ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার। ভিন হচ্ছে একটা গাড়ির আইডেন্টিটি। মোবাইলের যেরকম IMEI নাম্বার থাকে, তো গাড়ির যে নাম্বারটা সেটাকে বলে ভিন নাম্বার, ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার, ভিন আর কি, ইন শর্ট। সো তুমি যদি ধরো কোনো গাড়ি দেখতে যাওয়ার আগে তুমি যদি গাড়ির এই হিস্টোরি জানতে চাও, হ্যাঁ, সে পাস্টে কী করছে, তার কোনো অ্যাক্সিডেন্ট ছিল কি না, তার কয়টা ওনার ছিল, তার আসলে কোন সময় সার্ভিস হয়েছে, তুমি যদি একটা গাড়ির টোটাল হিস্টোরি দেখতে চাও, তুমি হচ্ছে ওই ওনারের কাছ থেকে তুমি যখন তাকে মেসেজ করবা, তোমার গাড়িটা যদি গুড এনাফ মনে হয়, তুমি বলবা যে ক্যান ইউ গিভ মি ইউর ভিন, মানে তোমার গাড়িটার ভিন কি আমাকে দিতে পারবা। সো তখন সে যদি ভিন দেয়, মানে
কারণ ভিন দিয়ে তুমি হচ্ছে কারফ্যাক্স নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকে তুমি ওই গাড়ির যে হিস্ট্রি সেই হিস্ট্রিগুলো জানতে পারবা। কারফ্যাক্স হচ্ছে তোমার মান্থলি বা তোমার ইয়ারলি সাবস্ক্রিপশন আছে, তো ওই সাবস্ক্রিপশন থাকলে তোমার ইজিলি কারফ্যাক্স থেকে তুমি গাড়ির ডিটেল তোমার যত খুশি আনলিমিটেড গাড়ির ডিটেলস দেখতে পারবা। বাট আমি আসলে তোমার এরকম সাবস্ক্রিপশন আমার নেওয়া নাই। আমি যখন নর্মালি গাড়ি কাউকে কিনে দিই বা আমার নিজের জন্য যখন গাড়ি দেখি, তখন থার্ড পার্টি কিছু অপশন আছে, তারা যেটা করে তারা কারফ্যাক্সের তোমার সাবস্ক্রিপশন নেওয়া থাকে। এখন তো তুমি যদি ধরো তোমার একটা গাড়ির জন্য জাস্ট একটা ভিন দিয়ে তুমি হচ্ছে কারের হিস্ট্রি জানতে চাও, তখন যেটা করে তারা হচ্ছে তুমি যদি তাদেরকে ওইখানে তাদের ওয়েবসাইটে যে ভিন নাম্বার ইনপুট দাও, তখন তারা হচ্ছে $5-6 বিনিময়ে তোমাকে হচ্ছে ওই গাড়িটার একটা হিস্ট্রি দিয়ে দিবে। সেখানে গাড়িটার কয়টা ওনার ছিল, হ্যাঁ, তারপর ধরো 100,000 মাইলেজে একটা সার্ভিস হয়েছে বা 50,000 মাইলেজে একটা গাড়ি সার্ভিস হয়েছে, কখন ওয়েল চেঞ্জ হয়েছে। ওয়েল চেঞ্জ আসলে বেশিরভাগ সময় ওরা ইনপুট দেয় না, কারণ লোকালি ওয়েল চেঞ্জ করা যায়। বাট ইউনো হোয়াট আই মিন, যে কোনো ধরনের সার্ভিস হিস্টোরি বা কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা মাইনর অ্যাক্সিডেন্ট হিস্টোরি, ওনার চেঞ্জ হয়েছে কি না, বা গাড়িটা হচ্ছে তোমার কোথায় ম্যানুফ্যাকচার হয়েছে, কানাডাতে না ইউএসএতে, তারপর হচ্ছে অল দোজ হিস্টোরি, এগুলো তুমি জানতে পারবা। সো কারফ্যাক্সের আমি হচ্ছে নিচে একটা দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে তুমি বুঝতে পারবা যে কারফ্যাক্সে আসলে স্যাম্পল হিসেবে কারফ্যাক্সে কী কী ইনফরমেশন থাকে। সো এই কয়টা ইনফরমেশন আসলে গাড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট। সো 4টা জিনিস আমি বললাম, সেটা হচ্ছে গাড়ির ওনার কীরকম, সেকেন্ডলি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট গাড়ির ব্র্যান্ড দেখতে হবে, থার্ডলি গাড়িতে কতটুকু মাইলেজ আছে, যেটা বললাম যে ধরো তুমি যদি এরকম করো যে হুন্ডে বা কি এরকম মডেলের গাড়ি নাও, তুমি 120-130 হাজার মাইলেজ এরকম গাড়ি নেওয়ার চেষ্টা করবা। আর যদি ধরো নিসানও সেম, যদি ধরো তোমার হয় যে হুন্ডা বা টয়োটা হয়, তো সেক্ষেত্রে হয়তো বা তুমি 150 এইটার আশেপাশে 150K মাইলেজ এটার আশেপাশে হচ্ছে গাড়ি চুজ করতে পারো। এবং গাড়ির বাজেট অবশ্যই 5,000-এর মধ্যে মোটামুটি হওয়া সেফার, তুমি যদি ফেসবুক মার্কেট প্লেস থেকে গাড়ি নিতে চাও। আর কারফ্যাক্সের কথা তো বললামই। লাস্টলি অনেকে আসলে গাড়ির ডিলারদের কাছ থেকে গাড়ি নেয়, তো গাড়ির ডিলারদের কাছ থেকে গাড়ি নিলে সেকেন্ড হ্যান্ড গাড়িও গাড়ির ডিলারদের কাছ থেকে নেওয়া যায়। তো অনেক সময় যেটা হয় এটা নেওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে গাড়ির ডিলাররা তোমাকে হচ্ছে ইনস্টলমেন্টে গাড়ি তোমাকে কিনতে দেবে। ইনস্টলমেন্ট মানে হচ্ছে ধরো তোমার গাড়ির প্রাইস হচ্ছে 5,000, তুমি ওকে প্রতি মাসে 500 করে বা প্রতি মাসে আরও স্মল অ্যামাউন্টে তুমি তাকে পে করে যেতে পারবা। সেটার একটু ইন্টারেস্ট থাকে, বা ধরো তোমার কাছে একদমই টাকা নাই, হ্যাঁ, তোমার ফ্যামিলি নিয়ে তুমি আসছো, তোমার বা বেবি আছে, তোমার একটা গাড়ি কিনতে হবে, তুমি মানে লাইক তোমার সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট, তো সেক্ষেত্রে তুমি এরকম অপশনও যাইতে পারো। বাট আমি আসলে ডিলারদের কাছে গাড়ি নেওয়া সাজেস্ট করবো না, কারণ কি আমার কাছে মনে হয় যে ডিলাররা গাড়িতে অনেক বেশি এডিট করে, বা গাড়িতে অনেক বেশি তোমার মানে ওরা ফিক্স করে, হিয়ার অ্যান্ড দ্যার ফিক্স করে, এবং সেই ফিক্সগুলো তোমার পার্মানেন্ট না। ওরা হচ্ছে তোমার ধরো গাড়িতে এরকম ঘষে একদম লাইক ঝকঝকে তকতকে করে দিবে, কিন্তু তোমার এত এন্ড অফ দ্য ডে বাসায় নিয়ে এসে দেখবে গাড়িতে এটা সমস্যা ওটা সমস্যা, কদিন পরে তোমাকে হচ্ছে ফিক্স করাতে নিতে হবে। আমি এরকম অনেক স্টোরি জানি যারা ডিলারদের কাছে গাড়ি কিনছে, গাড়ি কিনে তারা হচ্ছে অনেক বেশি মানে হ্যাসেল ছিল তাদের জন্য। সো এই জন্য আমি মনে করি যে ডিলারদের কাছে গাড়ি নেওয়ার থেকে মার্কেট প্লেস থেকে রিলায়েবল দেখে, মানে যে মানুষটাকে দেখে বা কথা বলে তুমি বুঝতে পারবে যে মানুষটা আসলে তোমাকে ফ্রড করার চেষ্টা করতেছে কিনা, বা মানুষটা হচ্ছে তোমার থেকে ঠকানোর চেষ্টা করতেছে কিনা, এটা তুমি বুঝতে পারবা। সো ইন দোজ কেসেসে আমার কাছে মনে হয় যে মার্কেট প্লেস থেকে গাড়ি নেওয়াটা মোর অর লেস একটা সেফ অপশন। এবং ডিলারদের কাছে গাড়ি নিয়ে আমি দেখছি যে বেশিরভাগ মানুষ তারা অনেক ঝামেলা ফেস করছে। হ্যাঁ, তুমি ডিলারদের কাছে গাড়ি নিবা যখন তুমি নতুন গাড়ি নিবা বা প্রি ওন্ড গাড়ি নিবা, ব্র্যান্ড নিউ গাড়িতে তো ধরো কোনো সমস্যা খুব বেশি থাকে না। আর গাড়ির হচ্ছে নর্মাল বেশিরভাগ ক্ষেত্রে 5 বছরের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে মিনিমাম। তো তুমি ডিলারের কাছে গাড়ি নিলে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি ডিরেক্টলি ম্যানুফ্যাকচারারের কাছে চলে যাবা। হোন্ডা বা টয়োটার ম্যানুফ্যাকচারার আছে এখানে, এভরি টাউনে এভরি সিটিতে আছে, সেখানে নিয়ে যাবো। ওরা ফ্রি অফ কস্ট তোমাকে, মানে তুমি যদি নিজে কোনো প্রবলেম না করো, ওদের কোনো ফল্টের কারণে গাড়িতে যদি সমস্যা হয়
ডেফিনেটলি ওরা হচ্ছে তোমার গাড়িকে ফিক্স করে দিবে। আর গাড়ির ব্যাপার হচ্ছে তোমার এরা ইউএসএতে রুলস অ্যান্ড রেগুলেশনস অনেক স্ট্রিক্ট। গাড়ি যদি ধরো কোনো কারণে ম্যানুফ্যাকচারের কোনো একটা ভুল ভাবে গাড়ি অ্যাসেম্বল করার কারণে বা ওদের কোনো একটা ফল্টি পার্টসের কারণে যদি গাড়িতে কোনো সমস্যা ইভেন 10 বছর পরেও দেখা যায়, তখন ইউএস গভর্নমেন্ট তাদেরকে এই যে যারা গাড়ির ম্যানুফ্যাকচারার যেমন টয়োটা তারপরে হচ্ছে তোমার হোন্ডা, ওদেরকে ফোর্স করে যে তুমি হচ্ছে গাড়ি রিকল করো, মানে রিকল করে যে সমস্যাটা আছে সেটা ফিক্স করো। এরকম অনেক হয়েছে যে ধরো গাড়িতে কোনো একটা স্পেসিফিক ইস্যুস আছে, সেই ইস্যুসটা হচ্ছে ওরা তোমাকে কল দিবে বা তোমাকে ইমেল দিবে বা তোমাকে চিঠি পাঠায় তোমাকে হচ্ছে বলবে যে হ্যাঁ তুমি আসো, এরকম এই দিনে আসো, এসে হচ্ছে তোমার গাড়িটা এই আপডেটটা করায় নাও বা এই ফিক্সটা করায় নাও, এবং এটা ফ্রি অফ কস্ট। এবং ওরা কিন্তু তুমি যে এই গাড়িটা ওন করতেছো ওরা এটা জানবে, কারণ কি ডিএমভিতে মনে আছে তুমি যে ধরো টাইটেল ট্রান্সফার করছো, সো টাইটেল ট্রান্সফার করার সময় তোমার নামটা কিন্তু হচ্ছে রেজিস্ট্রিতে চলে গেছে, এবং তোমার নাম এবং অ্যাড্রেস এটা হচ্ছে ওই অনুযায়ী এই গাড়ির ওনারকে, মানে এই মডেলের যত রিকল আছে, যত ওনার আছে সব ওনারকে হচ্ছে ওরা মেসেজ পাঠাবে, মানে ইমেল অর হচ্ছে তোমার চিঠি পাঠাবে যে হ্যাঁ তুমি তোমার নিয়ারেস্ট যে তোমার সার্ভিস সেন্টার সেখানে যাও, ম্যানুফ্যাকচারার ডিলার বা এরকম কোনো সার্ভিস সেন্টারে যাও, এবং ওরা তোমাকে ফ্রি অফ কস্ট গাড়ি সুন্দর করে ঠিক করে দিবে যদি কোনো প্রবলেম থাকে আর কি, যদি কোনো রিকল থাকে। সো দ্যাটস ইট আই গেস আজকের মতো এখানেই। এরপরে যদি আমার আর অন্য কোনো পয়েন্ট মনে থাকে আমি হচ্ছে শেয়ার করব। আর আমি একদিন হয়তো বা লাইভ, হ্যাঁ, যদি ধরো কোনো জুনিয়রকে গাড়ি কিনতে যাই, গাড়ি কেনার সময় আমরা কীভাবে গাড়ি কিনি বা কীভাবে নেগোশিয়েট করি, আই উইল ট্রাই টু শো দ্যাট। It will be a interesting experience. All right, till then, goodbye.